আমাদের যে সরকার তার রিয়াকশন হচ্ছে আমরা অসহায়। যদি তারা অসহায় হয়েই থাকে তাহলে তারা ক্ষমতা ছেড়ে দিক। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে বলে প্রাণ প্রকৃতিকে ধ্বংস করতো, আজকের দিনে এরাও এই প্রাণ প্রকৃতিকে ধ্বংস করছে। প্রশাসনের যদি হাত পা এতই বাধা থাকে তাহলে সেটা তারা মিডিয়ার সামনে এসে বলুক যে আমাদের হাত পা বাধা। যদি মনে করেন যে এই পদে থেকে উনি পারছেন না তাহলে তাকে পদত্যাগ করতে হবে। করে এসেছে আমরা দেখেছি যে বিভিন্ন পপুলিস্ট কর্মকাণ্ড সে করেছে পরিবেশ রক্ষার নামে, যেমন প্লাস্টিক নিষিদ্ধ। কিন্তু আপনারা কি প্লাস্টিক কারখানা নিষিদ্ধ করতে পেরেছেন? আমরা বারবার দেখি যে নানা ধরনের উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয় এবং এই পর্যায়ে যে পাথর লুটের ঘটনা, এটা কিন্তু বহুত আগে থেকে আমরা দেখে আসছি যে এটা নিয়ে আলোচনা উঠতেছে এবং সেখানে আমরা দেখলাম যে জামাত, আওয়ামী লীগ, বিএনপি যারা আছে, তার পাশাপাশি হচ্ছে এনসিপি, সবাই মিলেই কিন্তু এই লুটপাটটার একটা অংশীদারত্ব তাদের আছে। এই যে ঘটনাটা ঘটলো এবং পরবর্তীতে আমাদের যে সরকার তার রিয়াকশন হচ্ছে আমরা অসহায়। যদি তারা অসহায় হয়েই থাকে তাহলে তারা ক্ষমতা ছেড়ে দিক। যারা অসহায় না, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যারা এই প্রাণ প্রকৃতি রক্ষার পক্ষে কথা বলে আসবে তারা সেটা করুক, কারণ এখানে অনেক কণ্ঠ আছে যারা সেটা করতে চায়। আমরা দেখলাম যে হাতিরঝিলের যে পান্থকুঞ্জ পার্ক, সেটা কিন্তু বাঁচানোর জন্য, পান্থকুঞ্জ পার্ক যেটা আছে পান্থপথে, সেটা কিন্তু বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে একটা গোষ্ঠী, কিছু অ্যাক্টিভিস্ট যারা প্রাণ প্রকৃতি রক্ষা করতে চায় তারা আন্দোলন করে যাচ্ছে। আমাদের উপদেষ্টা রেজওয়ানা, সে আসলে তখন কী করলো? সে আসলে কোথায় ছিল? এখন আমরা দেখতেছি যে উন্নয়নের নামে বিগত সময়গুলোতেও যা হয়ে আসছে, যে প্রাণ প্রকৃতি ধ্বংস, সেটা কিন্তু এই সরকারও করে যাচ্ছে। আমরা যদি এই যে বিশ্ববিদ্যালয় এখন দাঁড়িয়ে আছে, সেই বিশ্ববিদ্যালয়ের কথাও যদি বলি, সেই বিশ্ববিদ্যালয়ের এই যে মল চত্বরটা যেটা ছিল হচ্ছে গাছে আর ঘাসে ঢাকা, সেগুলো শিক্ষার্থীদের সম্মতি না নিয়ে গাছ আর ঘাস উপড়ে ফেলে সেখানে কনক্রিট বসানো হলো। সেটা প্রায় কোটি কোটি টাকার প্রজেক্ট। তো এটা আসলে কাদের সাথে কথা বলে করা হয়? প্রকৃতির উপরে যে আধিপত্যটা বিস্তার করতে চায়, এটা কারা করতে চায়? কোন ব্যবসায়ীরা করতে চায়? কোন অর্থনৈতিক কাঠামোতে যারা বিশ্বাস করে, যে এই যে একটা আগ্রাসী অর্থনৈতিক কাঠামোতে যারা বিশ্বাস করে, তারাই কিন্তু করতে চায়। তাদেরকে যদি ঠেকাতে আপনারা না পারেন তাহলে আপনাদের ক্ষমতায় বসে থাকার দরকার নাই। কিন্তু আপনাদের পৃষ্ঠপোষকতা আসলে করে হচ্ছে যে ব্যবসায়িক গোষ্ঠীগুলো, যেই ব্যবসায়িক গোষ্ঠীগুলোর উপরে ভর করে আপনারা ক্ষমতায় থাকেন, সেই ব্যবসায়িক গোষ্ঠীগুলোর স্বার্থ রক্ষার জন্যই কিন্তু আপনারা প্রাণ প্রকৃতিকে উজাড় করে দেন, তাদের ইজারায় সেটা দিয়ে দেন। যার কারণে আমরা দেখলাম যে আজকে আমাদের এই যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই গুরুত্বপূর্ণ প্রাণ প্রকৃতিতে যারা বৈচিত্র্যটা তৈরি করে রাখে, রক্ষা করে রাখে, সেই সাদা পাথরগুলো কিন্তু লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে এবং দিন শেষে আমাদের প্রশাসন ব্যর্থ। তাদের কাছে নাকি কোনো ক্ষমতা নাই। আপনাদেরকে তো সর্বোচ্চ ক্ষমতায় বসানো হয়েছে এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা সেই ক্ষমতায় এসেছেন। তারপরও যদি আমরা দেশে প্রতিনিয়ত লুটপাট দেখি, প্রাণ প্রকৃতি ধ্বংস করতে দেখি, তাহলে আপনাদের আসলে এখানে বসে থাকার কোনো আর এখতিয়ার নাই। প্রশাসনের যদি হাত পা এতই বাধা থাকে তাহলে সেটা তারা মিডিয়ার সামনে এসে বলুক যে আমাদের হাত পা বাধা। কারা আপনাদের শত্রু, কারা আপনাদেরকে বেঁধে রেখেছে, আমরাও জনগণও সেটা জানার এখতিয়ারটা রাখে। আর যদি তাও আপনারা না পারেন তাহলে আপনারা ক্ষমতা ছেড়ে দেন। কারণ প্রতিনিয়ত আমরা আওয়ামী লীগ আমলেও দেখে এসেছি যে বাংলাদেশের ঢাকা শহরের প্রত্যেকটা অঞ্চলের প্রাণ প্রকৃতি কীভাবে ধ্বংস হয়েছে উন্নয়নের নামে, এটা আমরা আর দেখতে চাই না। সাদা পাথর উত্তোলন করে যে পর্যটন কেন্দ্র, সেটাকে ধ্বংস করা হয়েছে। আমরা দেখেছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আবারও এই যে লুটপাটের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, সেটা ফিরে আসছে। আমরা আগে দেখতাম যে আওয়ামী লীগ হচ্ছে একক আধিপত্যের মাধ্যমে বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলি, হাওর বা এই রকম যে বিভিন্ন জায়গাগুলি, সেগুলিতে তারা দখলদারিত্ব চালাতো এবং লুটপাট করতো। ঠিক একই রকম করে কিন্তু আজকের দিনে দেখছি বিভিন্ন যে রাজনৈতিক দলগুলি, সেই রাজনৈতিক দলগুলির প্রশ্রয়ে মদতে কিন্তু এই পর্যটন কেন্দ্রটাকে নষ্ট করা হচ্ছে, পাথরগুলি উত্তোলন করা হচ্ছে। তো এটার মাধ্যমে যে প্রাণ প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে। আওয়ামী লীগও উন্নয়নের কথা বলে বলে প্রাণ প্রকৃতিকে ধ্বংস করতো, আজকের দিনে এরাও এই প্রাণ প্রকৃতিকে ধ্বংস করছে। তাহলে এই যে আগের যে প্রাণ প্রকৃতি ধ্বংসের যে প্রচেষ্টা ছিল, সেটার সাথে কিন্তু এটার বিশেষ কোনো পার্থক্য নাই। আমরা দেখছি যে এই সময়টাতে রাজনৈতিক বিরোধ বিভিন্ন দলগুলির মধ্যে থাকলেও এই যে লুটপাটের ক্ষেত্রে, পাথর উত্তোলন, ব্যবসায়ী, চাঁদাবাজি, এইগুলির ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে ঐক্য আছে। এই ভাগ বাটোয়ারাগুলির ক্ষেত্রে কিন্তু তাদের আছে। তাহলে আমরা প্রত্যাশা ছিল আমাদের যে অভ্যুত্থান পরবর্তী সময় এই লুটপাট ফিরে আসবে না, এই চাঁদাবাজি ফিরে আসবে না, প্রাণ প্রকৃতি ধ্বংস ফিরে আসবে না, প্রাণ প্রকৃতির কে রক্ষা করার চেষ্টা করা হবে, প্রাণ প্রকৃতি বিরোধী পদক্ষেপগুলি নেওয়া হবে না। কিন্তু আমরা দেখছি আবারও এই লুটপাট ফিরে আসছে এবং প্রাণ প্রকৃতিকে ধ্বংস করার যে অপচেষ্টা, সেটা চলছে। সেই ক্ষেত্রে এইখানে প্রশাসনের নাকের ডগাতেই কিন্তু এই কাজগুলি হয়েছে। প্রশাসন কিন্তু এখানে কার্যকর ভূমিকা রাখেনি। আমরা দেখি যে সরকারের মধ্যে বিভিন্ন ধরেন পরিবেশবাদী আন্দোলনে যারা যুক্ত ছিল, পরিবেশ নিয়ে কাজ করেছে, এরকম বিভিন্ন মানুষজন কিন্তু সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছে, উপদেষ্টা পরিষদে আছে, কিন্তু তারাও কিন্তু এই সময়টাতে একটা নীরব ভূমিকা পালন করছে, যেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমরা চাই অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত যারা আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে যেখানে পাথর পাওয়া যায়,
সেখান থেকে পাথর উত্তোলন করা হচ্ছে অবৈধভাবে এবং অনৈতিক উপায়ে, এবং সেই পাথর উত্তোলনের সঙ্গে সেখানে বিএনপি যুক্ত। এবং আমরা সেখানে দেখেছি যে এই যে একটা পরিবেশকে নষ্ট করে বিধ্বংস করে একটা অবৈধ এবং অনৈতিক উপায়ে যে পাথর উত্তোলন করা, এই প্রশ্নে কিন্তু বিএনপি, জামাত, এবি পার্টি, ইসলামী আন্দোলন তাদের কিন্তু কোনো পার্থক্য আমরা দেখলাম না। তারা কিন্তু এই প্রশ্নে, এই লুটপাটের প্রশ্নে তাদের প্রত্যেকের অবস্থানটা কিন্তু একই রকম। সরকারের পক্ষ থেকে যিনি পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান, উনি বলছেন যে আমরা অসহায়, আমরা কিছু করতে পারছি না। একটা ওনার দায়িত্ব হচ্ছে, উনি পরিবেশ উপদেষ্টা হিসেবে ওনার দায়িত্ব হচ্ছে প্রকৃতিকে রক্ষা করা, পরিবেশকে রক্ষা করা। এবং কেউ যদি অনৈতিক উপায়ে, অবৈধ উপায়ে পরিবেশকে নষ্ট করে পাথর উত্তোলন করে, তাহলে তার দায়িত্ব হচ্ছে সেটাকে ঠেকানো এবং তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়। অথচ দেখলাম আমরা উনি তো সেটা করছেন না। তখন প্রশ্ন ওঠে যে তাহলে বাংলাদেশের জনগণের ট্যাক্সের যে টাকা দিয়ে তার বেতন হয়, অথচ পরিবেশকে উনি রক্ষা করতে পারছেন না, জনগণের স্বার্থকে রক্ষা করতে পারছেন না, তাহলে সেই পদে থাকার নৈতিক ভিত্তিটা থাকে কিনা, সেই প্রশ্নটা কিন্তু আমরা আসলে এখানে করতে চাই। একই সঙ্গে আমরা এই দাবিটা জানাতে চাই যে এখানে সরকার যদি মনে করেন যে এই পদে থেকে উনি পারছেন না, তাহলে তাকে পদত্যাগ করতে হবে। আর যদি মনে করেন যে জনগণের টাকায় উনি এই পদে থাকবেন, তাহলে জনগণের স্বার্থ তাকে অবশ্যই রক্ষা করতে হবে।